গত ২-৩ দিন ধরে আমরা একটা আলোচনা দেখছি আপনাকে ঘিরে, আপনার ব্যাংক প্রতিষ্ঠা করা বা আপনার ব্যক্তিগত সম্পদ, বিত্ত বৈভব, আপনার ব্যক্তিগত জীবন, নানা বিষয় নিয়ে সামনে আনা হয়েছে এবং এগুলো নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়েও বিএনপি অপসারণের বিষয়ে নারাজ হলো। আমি এই কথাটা এভাবে বলতে চাই যে বিএনপি নারাজ হয় নাই, এটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিএনপি নানা বিতর্কের মুখে মুখ খুললেন মির্জা আব্বাস। পিনাকি ভট্টাচার্য তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, যিনি ঢাকা ব্যাংক দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন এবং রেলওয়ের জায়গা দখল করে নিয়েছেন। অবশেষে সেই বিষয়গুলোর উত্তর দিয়েছেন এই মির্জা আব্বাস। তিনি আসলেও কি এই অবৈধ কাজগুলো করেছেন কিনা, মির্জা আব্বাসের বক্তব্য শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। জনাব মির্জা আব্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলাপনে। আমিও দর্শক এবং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে তোমরা এখানে আমন্ত্রণ জানিয়েছো। গত ২-৩ দিন ধরে আমরা একটা আলোচনা দেখছি আপনাকে ঘিরে, আপনার ব্যাংক প্রতিষ্ঠা করা বা আপনার ব্যক্তিগত সম্পদ, বিত্ত বৈভব, আপনার ব্যক্তিগত জীবন, নানা বিষয় নিয়ে সামনে আনা হয়েছে এবং এগুলো নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এখন কোনো ব্যক্তি আমার সম্পর্কে যদি না জেনে কোনো কথা বলে, সেখানে আমার কিছু বলার থাকে না। আমার সম্বন্ধে বলছে ঢাকা ব্যাংক আমার ব্যাংক। ঢাকা ব্যাংক তো আমার ব্যাংক না। রেকর্ডে কোথাও যদি দেখা যায় যে ঢাকা ব্যাংক আমার, তখন সে কথাটা বলতে পারে। উইদাউট এনি রেকর্ড সে কী করে বলে ঢাকা ব্যাংক আমার? হ্যাঁ, ঢাকা ব্যাংক যখন প্রতিষ্ঠা হয়, এই প্রতিষ্ঠাতাদের মধ্যে আমি একজন ছিলাম। ঢাকা ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 20 জনকে নিয়ে, একজন একক ব্যক্তির মালিকানায় ঢাকা ব্যাংক না। এবং কোনো ব্যাংক একক মালিকানায় হয় না। একটা ব্যাংকের প্রায় 46% শেয়ার থাকে বাংলাদেশ ব্যাংকের, 25% শেয়ার থাকে ডাইরেক্টরদের। তার মধ্যে আমার পরিবারের শেয়ার ছিল 10%। এই তো। আর যে সময় ব্যাংকটা হয়েছে, ওই সময় ব্যাংক করতে এত টাকা লাগতো না, ব্যাংকে কেউ আসতেই চাইতো না। আচ্ছা, তো ওই সময় আমরা ব্যাংকটা করেছি অত্যন্ত অল্প টাকায়। তো এর বাইরে আরো বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠিয়েছে যে শাহজাহানপুরে আপনি রেলওয়ের জমি নিয়েছেন, এগুলো নিয়েও কিছু কথা বলেছে। শাহজাহানপুরে যত জমি আছে, যেখানে আমি থাকি এখন, এটা হলো আমার বসত বাটি, প্রায় 7 পুরুষের, প্রায় 7 পুরুষ। আমার না থেকে মিলে হবে 8 পুরুষ। এইখানেই আমরা থাকি, এখানে আমার বসবাস। মানে আপনি কবে থেকে ট্যাক্স পে করেন গভর্নমেন্টকে? আমি ওটা পরে বলতেছি। এখানে আমার বসবাস। এখানে রেলওয়ের জমি এটা নয়, বরং রেলওয়ে আমাদের, আমি যা খুঁজে দিতে পারতাম, রেলওয়ে আমাদের প্রায় 1 থেকে 150 বিঘা জমি অ্যাকোয়ার করেছে। আচ্ছা আচ্ছা। তো ওর মধ্যে আমার আত্মীয় স্বজন আছে, আমাদের নিজস্ব জমি আছে, আমার দাদার জমি আছে, আমার দাদা ভাইয়ের জমি আছে। সবকিছু মিলে রেলওয়ে আমাদের প্রচুর জমি, অর্থাৎ শাহজাহানপুরটা পুরোটাই বিরান করে দিয়েছে রেলওয়ে। এখানে রেলওয়ের জমি অ্যাকোয়ার করেছে। যেখানে আমি থাকি, এই জমিটা বসতবাড়ির বিধায় তৎকালীন সময় সরকারি নামে এটাই ছেড়ে দিয়েছে। যেহেতু ছিল এটা বসতবাড়ি অ্যাকোয়ার করা যায় না সাধারণত। তো বসতবাড়ি হিসেবে এটা রেলওয়ে ছেড়ে দিয়েছে, আমরা এখানে বসবাস করি। এটা রেলের জমি না। আচ্ছা, এখন আমরা এখানে কিছু কথা বলছি যে জায়গাটাতে, এই জায়গাটার নাম তুমি নিশ্চয়ই জানো, যার নাম শহীদবাগ। শহীদবাগ কিন্তু আমার চাচার নামে, মির্জা আব্দুল শহীদুল আমার চাচার নাম। আচ্ছা। তো আমরা রেলওয়ের জমি দখল করে আসি, এটা একদম নেহায়তি একটা বিভ্রান্তিকর একটা কথা, মানুষকে ভুল তথ্য দেওয়া। আর যেটা বলছো ট্যাক্সের কথা, হ্যাঁ, আমি 1974 থেকে ট্যাক্স দিই। 74 সাল থেকে? 1974 থেকে ট্যাক্স দিই। এবং 74-এর পরে আমি সম্ভবত 90-এর আগে আমি জাকাত দেওয়া শুরু করেছি। আচ্ছা, আমি প্রচুর টাকা জাকাতও দিই, প্রচুর টাকা ট্যাক্সও দিই আমি, আল্লাহর মধ্যে। তো ট্যাক্সের পরিমাণ কত, এটাও যদি জানতে চাই সেটা বলতে পারি, বলতে চাচ্ছি না আর কি। এটা আমাদের এখানে প্রয়োজন নেই আসলে এটা জানার। 1974 সালে তখন তো আপনি যুবক। হ্যাঁ, আমি তখন ব্যবসা করি। আচ্ছা, নিশ্চয়ই তখন আপনি বিয়েও করেছেন বা কর্মসংস্থানের অন্যান্য? ব্যবসা করি আমি। বিয়ে করেননি, আরো পরে করেছেন? আচ্ছা আচ্ছা, মানে একটু লেট ম্যারেজ অলমোস্ট। আচ্ছা, তো তার মানে হচ্ছে 1971 আপনি দেখেছেন এবং এটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে যে 1971-এ আপনি মুক্তিযুদ্ধ করেছেন কিনা। বা আমি মুক্তিযোদ্ধা নই, এবং এই কথাটা তাকে বলেছে যে সাদেক হোসেন খোকার কোনো একজন সহকর্মী তাকে বলেছে মির্জা আব্বাস মুক্তিযোদ্ধা নন, এটা বলেছে।
কিন্তু বিষয়টা তা নয়, যেখানে সাদেক হোসেন খোকা যুদ্ধ করেছে সেখানে তো আমি যুদ্ধ করিনি, আর যেখানে আমি যুদ্ধ করেছি সেখানে সাদেক হোসেন ছিল না। এটা তো ফ্যাক্ট। ইট নট মিনস দ্যাট যে সাদেক হোসেন যুদ্ধ করে নাই কিংবা আমিও যুদ্ধ করি নাই। যুদ্ধ আমরা দুজনেই করছি, কিন্তু একই জায়গায় যুদ্ধ করেছি। আমরা জানি যে 16 বছর আপনি ভয়াবহ জুলুমের শিকার হয়েছেন নানাভাবে, এবং আপনার পরিবার প্রায় ধ্বংসপ্রাপ্তই হয়ে গেছে। অলমোস্ট। আপনি এত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন যে ওই সময়ে আপনি যখন এই 5ই আগস্ট গণ অভ্যুত্থান হলো, তারপরে আপনি জেল থেকে বেরিয়ে কেঁদেছিলেনও। আপনি এই মানে আদালত চত্বরে গিয়ে কেঁদেছিলেন এবং আপনি ধন্যবাদ জানিয়েছেন যারা এই আন্দোলনের পেছনে জীবন দিয়েছে। তো একটা বিষয় নিয়ে কথা অনেকেই বলছেন যে কেন আপনি দ্বিতীয় স্বাধীনতা বলতে চান না। এক্ষেত্রে এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানে এক দফা জেনে দিয়েছিলেন, তাদের ব্যাখ্যা হচ্ছে যে যারা 16 বছর ধরে জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছে তারাই জানে যে আসলে এই গণ অভ্যুত্থানের কি মূল্য। দ্বিতীয় স্বাধীনতা আসলে কেন আমরা বলছি, আমরা জুলুমের শিকার হয়েছি বলেই, কারণ এই গণ অভ্যুত্থান না হলে তো এখনো আপনি হয়তো জেলখানায় থাকতেন। তো এই বিষয়টি নিয়েও একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তো আমি সেটাই বলছি যে আমরা একটা ক্ষেত্র প্রস্তুত করেছি দীর্ঘদিন আন্দোলন করে। যদি এভাবে না পতন না হতো আমরা আবার আন্দোলন করতাম, হয়তো আরো আমাদের আরো রক্ত দিতে হতো। কিন্তু 5 তারিখে যেটা ঘটলো সেটা হলো যে একটা তৈরি করা খড়ের তৈরি করা মানে বারুদ পিণ্ডের উপরে অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে দেওয়া, অর্থাৎ 5 তারিখে বাস্ট করেছে। এটা ওই দিন অভ্যুত্থান রূপে আন্দোলনটা অভ্যুত্থান রূপ নিয়েছে, দীর্ঘদিনের আন্দোলনটা। তো যদি আমরা ক্ষেত্র প্রস্তুত না করতাম, এটা 7 দিনের আন্দোলনে 7 দিনের ওই আন্দোলনে কখনোই কোনো দেশ স্বাধীন হয় না। বাংলাদেশ স্বাধীন করতে অনেক সময় লাগছিল, আমাদের যুদ্ধ করতে হচ্ছিল অনেক। তো এখন যেটা ওরা বলতে যাচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, এটা কিন্তু এটার পিছনে যদি কোনো উদ্দেশ্যটা খুব একটা ভালো হতো আমি এটা নিয়ে কিছু মনে করতাম না। উদ্দেশ্যটা হলো যে যারা প্রথম থেকেই মুক্তি, গতকাল আমি একটা সম্ভবত কোনো সাক্ষাৎকার দেখেছি, আমাদের এক ছাত্র শিবির নেতা বলতেছে যে এই স্বাধীনতা আমরা চাই নাই। যেই ছাত্রনেতা বললো কথাটা, সেই ছাত্রনেতা তখন জন্ম হয়নি। আমি মানে এইটা না, অন্য একটা দলের ছাত্রনেতা, এনসিপি না কিন্তু। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি বলছি শিবিরের কথা বলতেছি, শিবিরের একজন ছাত্রনেতা কালকে এক বক্তব্যে সে বলছে যে এই স্বাধীনতা আমরা চাই নাই, এটা একটা এক ধরনের ভ্রান্ত স্বাধীনতা কিংবা অন্য ধরনের স্বাধীনতা আমরা চাই নাই। তার মানে হলো যে তারা ওই সময় স্বাধীনতাটাকে অস্বীকার করছে এবং এটাকে স্বাধীনতা বলে নিজেদেরকে স্টাবলিশ করতে যাচ্ছে। অর্থাৎ বিগত দিনে আমাদের কিংবা জিয়া রহমানের কিংবা যারা স্বাধীনতা যুদ্ধ করেছে যা ভূমিকা ছিল, সেই ভূমিকাটাকে ম্লান করে দিতে চাচ্ছে তারা। এখানে আপত্তিটা। দ্বিতীয় স্বাধীনতা কেন যদি হয়, তাহলে 71 আমরা যখন নাকি 91 যখন এই সাথে পতন ঘটলো, তখন তো আমার বয়স এদেরই মতো। তখন কি আমরা বলছি যে দ্বিতীয় স্বাধীনতা? এই 79 বছর আমাদের অত্যাচার করেছে। হাসিনা যে অত্যাচার করেছে আজকে কম করে নাই। ওই সময়ের জন্য ওই এরশাদের ওই অত্যাচারটা ছিল মারাত্মক। ওই সময়ের জন্য সময় বিবর্তনে আজকে অত্যাচারের মাত্রা বেড়েছে। তো ওই সময়ের জন্য আমাদের উপর যেটা ছিল, কারণ এরশাদের সময় পাক্কা 9টা বছর আমাকে পলাতক থাকতে হয়েছে। আমার জীবনের 15টা বছর আমি পলাতক ছিলাম। এরশাদের 9 বছর, হাসিনার 6 বছর আমি পলাতক ছিলাম। তো এইভাবে তো বাংলাদেশের বহু ছাত্র যুবকের জীবনের বিনিময়ে একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তারপর আজকে আমাদের এই স্বাধীন এই যে আজকে ওই যে অভ্যুত্থান কিংবা আন্দোলন এবং হাসিনার পতন হয়ে গেল যেটা। তো এখানে এটাকে তো আমরা যেমন খাটো করে দেখি না, আবার এটাকে আমাদের মুক্তিযুদ্ধের চিন্তা বড় করে দেখা যাবে না। এটা ঠিক যে আমরা 91 সুরের শাসককে হটিয়েছিলাম, আমরা 24-এও সুরের শাসককে হটিয়েছি। আমরা কে গেল? হাসিনা গেল। সে কি ছিল? ফ্যাসিস্ট, সুরের শাসক। ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হওয়া মানে স্বাধীনতা নয়। ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হয়েছি আমরা। পৃথিবীর বহু দেশ ফ্যাসিজমের হাত থেকে মুক্ত হয়েছে, কিন্তু স্বাধীন হয় নাই। তো অনেকে অনেক কথা বলবেন, বিভিন্ন রাষ্ট্রের কথা বলবেন, ফ্রান্সের কথা বলতে হবে। ফ্রান্সে
প্রায় 5টা না 6টা বিপ্লব হয়ে গেছে, কিন্তু তারা কি বারবারই স্বাধীন হয়েছে? একবারই স্বাধীন হয়েছে, কিন্তু বিপ্লবে সরকারের পতন ঘটছে। তো এখন যে বিষয়টি বলছে যে এই 16 বছরে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, এরপর দুদক, প্রশাসনিক ব্যবস্থা, সকল ব্যবস্থা, আদালত, মানে রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এখন ওই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যদি নতুন করে নতুন ব্যবস্থাপনা সামনে না আনা হয়, তাহলে বাংলাদেশটা সোজা পথে চলবে না। সেই জন্যে যেমন এনসিপি বলছে তাদের যুক্তিতে যে এটা সেকেন্ড রিপাবলিক করতে হবে, বা অনেকে বলছেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা, কারণ ওই স্বাধীনতার হাত ধরে এটা হচ্ছে এমন একটা পর্যায়ে উপনীত হওয়া যেখানে বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করা। সেই বিষয়ে বিএনপির কি কোনো দ্বিমত আছে কিনা? না, এখানে তো ওদের যে মত, সেই মতের সঙ্গে তো আমাদের পার্থক্য আছেই। ওরা যেভাবে বলতেছে যে একটা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমাদেরকে সেকেন্ড রিপাবলিক করতে হবে, এখানে আমাদের দ্বিমত আছে, অন্তত আমার দ্বিমত আছে, দল আছে কিনা জানি না, আমার দ্বিমত আছে। সেকেন্ড রিপাবলিক বলতে এখন এটা খাটে না। এটা করতে পারতো তারা যদি প্রথমেই একটা বিপ্লবী সরকার হতো, যদি মানে এটা 5ই আগস্টের পরের কথা বলছেন। পর্ব করতে পারতো, করে নাই যখন, এখন এটা হওয়ার সুযোগ নাই। আপনি কি মনে করেন যে 5ই আগস্টের পরে 8ই আগস্ট সরকার গঠন করা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এর মধ্যে ছাত্রদের কিছু ভুল আছে এই গণঅভ্যুত্থান হওয়ার পরে? যেভাবে সরকার গঠন করা দরকার ছিল, যাদেরকে এই অন্তর্বর্তী সরকারে যুক্ত করার কথা ছিল, সেভাবে হয়নি। তারা এখন যেমন বলছে যে সেকেন্ড রিপাবলিক করতে হবে বা সংবিধান বাতিল করে দিতে হবে, সেই বিষয়গুলো কি তারা 5ই আগস্টের পরে করতে পারতো কিনা? আসল বিষয়টা হচ্ছে কি, 5ই আগস্ট যে হঠাৎ করে হাসিনা চলে যাবে, এটা পৃথিবীর কারোই জানা ছিল না। এমনকি আমরা যারা এটা ভোগ করতেছি এখন, কিংবা ছাত্ররা যারা নাকি কি বলে আমাদের এনসিপি, ওরা যারা বলতেছে, নাহিদ, সার্জিস, হাসনা যে বলতেছে, ওরাও কি জানতো? হঠাৎ করে বলতে পারবে যে হ্যাঁ 5ই আগস্ট চলে যাবে? কেউ জানতো না, হঠাৎ হয়ে গেছে। সুতরাং ওই সময়টাতে হঠাৎ করেই সুন্দর একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেটা হওয়া উচিত ছিল, সবাইকে মিলে ডেকে বসে কথা বলে একটা কিছু করা, এটা বুদ্ধি রাখার মাথা আসে নাই, যে কারণে কিছু ঘাটতি তৈরি হয়েছে মনে করেন? অফকোর্স। তো ছাত্ররা বলছে যে যখন রাষ্ট্রপতিকে অপসারণের বিষয় আসলো, সেই বিষয়েও বিএনপি অপসারণের বিষয়ে নারাজ হলো। আমি এই কথাটা ভেবে বলতে চাই যে বিএনপি নারাজ হয় নাই, এটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিএনপি সাংবিধানিক কিছু কথা বলেছে, যে সাংবিধানিক কিছু বার আছে, সে কথা বলেছে, কিন্তু রাষ্ট্রপতিকে অপারেশন করা যাবে না কিংবা করতে দেব না, আমরা তো বাধা দিই, করলো না কেন? যদি করার প্রয়োজনই ছিল, তারা কেন করলো না? আমরা তো কি লাঠি নিয়ে বসেছিলাম না যে করলে আমরা মাথা বেরিয়ে ফারিয়ে ফেলবো? সব কিছু তাদের হাতে। তারা আমন্ত্রণ জানালো ইউনূস সাহেবকে, তাদের কথা ইউনূস সাহেব নিজে বলেছে যে ছাত্রদের আমন্ত্রণ নেমে আসছি। তো ওরা এত কিছু করতে পারলো, এটা করতে পারলো না, চুপকে সাথে পারলো না, বিএনপি বাধা হয়ে দাঁড়ালো। যে কাজটা আমি করতে পারলাম না, সেটা দায়িত্ব বিএনপির উপরে চাপিয়ে দেবো, এটা কি ঠিক? এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ নিজ থেকেই তাদের অবস্থানকে প্রত্যাহার করেছে বা তাদের নেত্রী পালিয়ে গেছে, বাংলাদেশে বিএনপির পরেই আরেকটা বড় রাজনৈতিক দল জামাত ইসলামী, এরপরে আরো অন্যান্য অনেক দল আছে। আমরা সংস্কারের ক্ষেত্রে দেখছি যে বিএনপি এবং জামাতের মধ্যে সুস্পষ্টভাবে মতামতের একটা দ্বিমত তৈরি হচ্ছে, ফারাক হচ্ছে। কিন্তু আমরা দেখেছি বিএনপি দীর্ঘ সময় ধরে জামাতের সঙ্গে, বা জামাত বিএনপির সঙ্গে ছিল, জামাতকে রেখেছিল বিএনপি, মন্ত্রিত্বও দিয়েছে। তো এখন কেন এত দ্বিমত তৈরি হচ্ছে? কেন এক মতে আসা যাচ্ছে না বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলগুলো? আমি এটা বলতে পারবো না, এটা জামাতের নেতারা ভালো বলতে পারবে। যদি দূরত্ব বিএনপির সঙ্গে জামাতের হয়ে থাকে, ওটা জামাতের জন্য হয়েছে, বিএনপির জন্য না। আচ্ছা, বিএনপি সবসময়ই সহযোগিতার হাত প্রসারিত করেছে এবং প্রসারিত রেখেছে। বিএনপি যখন সুযোগ এসেছে তখন জামাতকে নিয়ে কাজ করেছে। বরং জামাত বরাবর বিএনপির ব্যাগেন্সি চলে গেছে যথাসময়। না, আমি যদি 1986-এর কথা বলি, হাসিনা বললো নির্বাচনে যাবে না, জামাত বলল নির্বাচনে যাবে না, আমরা বললাম নির্বাচনে যাব না। হাসিনা বলেই ফেলল লালদিঘির ময়দানে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বিমান হবে। ঠিক এসেই ওই রাত্রেই জামাত হাসিনা মিলে নির্বাচনে চলে গেল। করোনা কি দাঁড়ালো? তো বিএনপি সহযোগিতার হাত বরাবরই প্রসারিত ছিল। আমি 5ই আগস্টের পরেও দেখলাম জামাতের কয়েকটি প্রোগ্রামে আপনি গিয়েছেন,
সেখানে বক্তব্য দিয়েছেন। তারপরে আসল সমস্যাটা কি হলো? এখন তো সাধারণ মানুষ বলছে যে এই অভ্যুত্থানের পক্ষের দুইটা দল একদম বিপরীতমুখী অবস্থানে না, আছে। এখন হয়েছে কি, আচ্ছা, আওয়ামী লীগের সঙ্গে কি জামাতের সম্পর্ক ভালো ছিল? না, ছিল না। এখন সবাই ধরে নিছে যে নেক্সট বিএনপি ক্ষমতা আসতেছে। সো বিএনপি ক্ষমতা আসার আগেই বিএনপিকে বিভিন্নভাবে আখ্যায়িত করে চাঁদাবাজ এটা সেটা বলে আমাদের মতো লোকের চরিত্র হনন করে বিএনপিকে সহায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন থেকেই। আচ্ছা, অর্থাৎ বিএনপিকে যদি মাঠে সহায় দিতে পারে, এরপরে যে আমাদের বেনিফিশিয়ারি, নট এনসিপি। এটা হলো বিষয়টা, আমার ধারণা। আচ্ছা। আমরা আগামী নির্বাচন নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। একটা প্রশ্ন ফেলে এসেছিলাম, একটু করি, যে জাতীয় সরকার হওয়ার কথা ছিল, সেটা বিএনপি চায়নি, অনেক অভিযোগ করে। ওই সময় তো বিএনপির জাতীয় সরকার করার কথা না। তো জাতীয় সরকারের প্রস্তাবটা তো বিএনপিকে দিতে হবে। যারা নাকি এরা কৃতিত্বের দাবিদার, যারা আন্দোলনের কৃতিত্বের দাবিদার যারা, ওরা হলো দাবিদার, আমরা হলো অংশীদার। জি। তো অংশীদার হিসেবে বিএনপির কাছে এমন কোনো কংক্রিট প্রস্তাব আসে নাই। তো জনাব তারেক রহমান লন্ডনে আছেন, কিন্তু তিনি দলকে যেভাবে প্রজ্ঞা এবং দূরদর্শিতার মধ্য দিয়ে নির্দেশনা দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে 1/11-এর পরে তিনি আস্তে আস্তে প্রাজ্ঞ হয়েছেন। তো কিন্তু আপনি কি মনে করেন যে তারেক রহমান সহ আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের নির্দেশনা কর্মী বাহিনী যথাযথভাবে উপলব্ধি করতে পারছে? দেখেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব থাকেন বিদেশে। তার মধ্যে একটা পারিবারিক একটা অসুস্থতা উনি আছেন, মা অসুস্থ, এবং অসুস্থ এবং জেলে। এই অবস্থায় বিগত দিনগুলো ওনার উপরে কি ঝড় গেছে, এটা একমাত্র উনি বলতে পারবেন ভালো, আমরা বুঝতে পারি। তো এই অবস্থায় যে তিনি দলটাকে ধরে রেখেছেন, এত সুন্দরভাবে ধরে রেখেছেন এখন পর্যন্ত। হ্যাঁ, যদিও বলতে পারেন যে তৃণমূল পর্যায়ে আমাদের অনেক কন্ট্রোল কমে গেছে, হ্যাঁ হতে পারে। তারেক রহমান সাহেবের এত লম্বা হাত না যে ওখান থেকে উনি সবাইকে টেনে ধরবেন। একটা দলে ভালো মন্দ সবই থাকে মিশ্রণ। তো খারাপ লোকগুলো কাজ করতেছে। এখন যদি কোনো কিছু যদি খারাপ হয়ে থাকে কিংবা হচ্ছে আমি যদি মনে হয়, সরকার তো আছে দেশে, সরকার তো বিএনপি না, এখনকার তো বিএনপি সরকার না। তো এই সরকার কি করতেছে? বরং তারেক রহমান সাহেব যে কথাটা কি বলেছিল, ওই যে ওদের আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল সাহেব, ওবায়দুল কাদের সাহেব বলছিল না যে যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তাহলে 10 লক্ষ লোক মারা যাবে। এটা কি হয়েছে? এটা হয় নাই। এটা হয় নাই। কেন হয় নাই? একমাত্র আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, ওনার নির্দেশনা এবং আল্লাহর রহমত, যে আমরা এত একটা বিপর্যয় থেকে মুক্তি পেয়েছি আমরা। তো এখানে তারেক রহমান সাহেবের অবশ্যই কিন্তু দিতে হবে, উনি এটাকে ধরে রেখেছেন। আমার আর দুটো প্রশ্ন আছে। সংবিধান সংস্কারের বিষয়ে অনেকে চাচ্ছেন যে সংবিধানকে নতুন করে খোলনালচে পাল্টে নতুন একটা সংবিধান সামনে আনার জন্য, এবং আপনি দীর্ঘ সময় যেহেতু নিপীড়নের শিকার হয়েছেন, আপনি নিজেও বলেছেন বিভিন্ন সময়ে যে এই সংবিধানই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে রূপান্তর করেছে। তো সেই হিসেবে সংবিধানকে আসলে আপনি কেমনভাবে দেখতে চান এই পরিবর্তিত সময়ে? আমরা যখন স্কুলে পড়তাম তখন দেখতাম যে ক্লাসে যে ছেলেটা ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, ওই ছেলেদের পুরনো বইগুলো অন্য ছেলেগুলো নিয়ে যায়, না নিয়ে যায়, কিনে নিয়ে যায় ওদের কাছ থেকে। আমি দেখেছি এটা আমার স্কুল লাইফে। আমি খুব হাসতাম, বোকা ছেলেগুলো করে কি, নতুন ক্লাসে উঠছি, নতুন বই পড়বো, পুরনো বই পড়বো কেন? বিষয়টা কিন্তু এরকম না। আমাদেরকে পুরনোকে যদি আমরা ভিত্তি ধরতে না পারি, তাহলে নতুন আমরা কিছু করতে পারবো না। আমি যদি আমার পিতার ঐতিহ্যটা আমরা ধরে রাখতে না পারি, আমার সন্তান আমার ঐতিহ্য ধরে রাখবে না। সুতরাং সংবিধান পরিবর্তনের কথা নেহায়তই আমি মনে করি একটা বালখিল্যতা মনে করি। এটাকে আমি খুব প্রয়োজনীয় মনে করি না। পরিমার্জন বা সংশোধন, পরিমার্জন অফকোর্স হতে পারে, এটা সারা জীবন হবে, সারা জীবন হবে। এই যে সংবিধান আছে, এটা যখন
91 সালে হয়, 91 তো না 71 জন হয়, 71, 72 তখন তো এত পাতলা ছিল, সেই সংবিধান কত মোটা হয়ে গেছে এখন, পরিবর্তন করতে করতে এখন করা যাবে, এখন করতে হবে, এটাই থাকবে আমাদের, এটাই তো আমাদের ইতিহাস, যে কখন কি ছিল এখন কি আছে। কিন্তু এটাকে ফেলে দিয়ে আমি নতুন একটা সংবিধান তৈরি করব, তাহলে আমাদের এই যে 50 বছরের স্বাধীনতার ইতিহাস পুরোটা ফেলে দেওয়া হলো। আচ্ছা, আমরা সাম্প্রতিক সময়ে আমার শেষ প্রশ্ন, একদম শেষ প্রান্তে চলে এসেছি, যে গত 2 মাস ধরে দেখছি যে এই সরকারের পারফরমেন্স তুলনামূলকভাবে বেটার। যেমন এই রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছে, বিদ্যুৎ নির্বিঘ্ন ছিল। এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে গিয়ে যে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন, এগুলো মানুষের মনের মধ্যে একটা পজিটিভনেস নিয়ে আসছে। তো এই রকম একটা পরিস্থিতিতে অনেকেই বলছেন যে ইউনূস সরকারকে 4 বছর বা 5 বছর চাই। যেমন আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওই যখন জাতীয় ঈদগাহে তিনি হাত মিলালেন সবার সঙ্গে, ওইখানে একটা লোকের মধ্যে একটা আওয়াজ উঠল, চাই ইউনূসকে 5 বছর চাই। এটাকে আপনি কিভাবে দেখেন? জাতীয় ঈদগাহের ওই লোকগুলাই ওইটা পর্যন্ত করে না। আর একটা অনির্বাচিত সরকার 5 বছর থাকতেও পারে না, এবং যদি আপনি ইউনূস সাহেবকে বলেনও গিয়ে থাকার জন্য থাকবে না উনি। নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি ডিসেম্বরের মধ্যেই, নাকি না জুনের মধ্যে যে বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এটার মধ্যে আপনারা প্রস্তুতি নিচ্ছেন বা চিন্তা? ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াটা বাঞ্ছনীয়, এই কারণে জুনে গেলে নির্বাচনটা হবে না, কারণ ওই সময় বর্ষাকাল, 3টা মাস টানা বর্ষা থাকবে। তো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত চলে যেতে পারে বর্ষা। মার্চ, এপ্রিল, মে। হ্যাঁ, তো ওই বর্ষাকালে ইলেকশন কখনো হয়েছে, ইলেকশন হয়নি তা না, হয়েছে, কিন্তু ওই ইলেকশনের মধ্যে ইলেকশন হবে না, ওই রাতের ভোটের মতো হয়ে যাবে। এই জন্য কবে চাচ্ছেন? ডিসেম্বরটা ভালো, জুন জুলাই হলে আরো ভালো। আচ্ছা আচ্ছা, সামগ্রিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পারফরমেন্সকে কিভাবে দেখছেন, কূটনৈতিক পারফরমেন্স? খুব ইন্টেলিজেন্ট, এবং উনি খুব পরিপক্কতার সঙ্গে ওনার দায়িত্ব উনি পালন করছেন। শুধু আমার একটাই এখানে আমার একটা অবজারভেশন হলেই, যে উনি যেটা চাচ্ছেন উনি এটা করতে পারছেন না বলে আমার মনে হয়। এটা কারণ কি মনে হয় আপনার? চাপ দেশের ভেতর থেকে না বাহিরে? দেশের ভিতরে ওনার কিচেন ক্যাবিনেটেই, আমি বাইরের কথা বলছি না, এটা ওনার ভিতরেই চাপ আছে এখানে। অর্থাৎ উনি একটা কথা বলে ফেলেছেন না, যে এরা হলো কি জানি বলছিল, এরা হলো আমার, এরাই আমাকে এনেছে বসিয়েছে, ছাত্ররাই আমাকে এনেছে বসিয়েছে, এবং সে কর্তা। হ্যাঁ, তো ওই মাস্টার মাইন্ড বলছে না, তো উনি ওই চাপেই আছে আমার ধারণা। আচ্ছা, আপনি দীর্ঘ জীবন রাজনীতিতে কাটালেন, রাজনীতির জন্য একদম রাজনীতির বাইরে আপনি নিজেকে পরিচয় দিতে চান না বা কিছু করেনও নি। সামনের দিনে কোন কাজটা বাকি আছে আপনার, সেটা করতে চান? ডিফিকাল্ট প্রশ্ন, এই প্রশ্নটা খুব ডিফিকাল্ট। এত কাজ করেছি আমি আমার এলাকাতে, এটা বলে তো শেষ করা যাবে না। তো আমাদের, হ্যাঁ, আমি যদি জাতীয় পর্যায়ে যদি বলি, সেখানে আমাদের হলো আপনি জাতীয় পর্যায়ে বলতে গেলে আমাদের হেলথ সেক্টর এবং হলো শিক্ষা সেক্টরটা, এটা হলো একটা বিশাল ব্যাপার। হেলথ অ্যান্ড এডুকেশন, এটা হলো আমাদের একটা বিশাল একটা ব্যাপারে করতে হবে। আর তুমি যে একটা কথা বলছো না, এটা পারলে কোথাও লাগাবে, যেমন ধরো ওই যেটা বলছো যে রাজনীতির বাইরে কিছু করি না, এই কথা কিন্তু ঠিক না। করেছেন, সেটা অপশনাল। রাজনীতির বাইরে আমি ব্যবসা করছি এবং প্রতি বছর ইনকাম ট্যাক্স দিছি, জাকাতও দিছি। আমি বলতেছি না, আমি তোমাকে জাকাত আমি ইনকাম দিচ্ছি, কোথেকে দিলাম? আমি ব্যবসা না করি, আমি গাড়ির ব্যবসা করছি, আমি ইম্পোর্ট ব্যবসা করছি, তারপরে আমি গাড়ি ইম্পোর্ট করতাম, তারপরে আমি ঠিকাদারি ব্যবসা করছি, আমি বহু ব্যবসা করছি। এর মধ্যে আমি একেবারে ওই অনেকে বলে না যে রাজনীতি হলো টাকা আমার উৎস, না, আমি রাজনীতিতে টাকা ব্যয় করছি, আমার পৈতৃক টাকা, আমার নিজের টাকা, আর্ন করা টাকা, প্রচুর টাকা ব্যয় করছি আমি। আচ্ছা, বাংলাদেশকে আপনি কোন পর্যায়ে দেখতে চান জীবনের এই প্রান্তে এসে? কেমন আর দেখতে যাও, বাংলাদেশটাকে একটা স্বাধীন এবং সার্বভৌম একটা দেশ হিসেবে দেখতে চাই, এবং এই দেশের গণতন্ত্র সবসময় প্রতিষ্ঠিত থাকবে, এই দেশে কোনোদিন ফ্যাসিজম আসবে না, এই ধরনের একটা দেশ আমি দেখতে চাই।
এবং এখানে ভারতের প্রভাব মুক্ত ও ইয়েস, প্রসঙ্গটা এড়িয়ে গেছে। আমি সরি না, এটা আমি বলতে ভুলে গেছি। এই বাংলাদেশকে যে কোনো প্রতিবেশী দেশের প্রভাবমুক্ত দেখতে চাই। যেহেতু আমাদের ভালো প্রতিবেশী এখন খুব একটা ভালো বিহেভ করতেছে না আমাদের সঙ্গে, তো একটা আমাদের ইসলাম ধর্মের কথা আছে, একটা ভালো প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের দুর্ভাগ্য, আমরা ভালো প্রতিবেশী পাই নাই। সুতরাং যে অসৎ প্রতিবেশীর হাত থেকে আমরা বিবেচিত থাকতে হবে। দর্শক, মির্জা আব্বাসের বক্তব্য শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন তিনি সবকিছু অস্বীকার করেছেন। অস্বীকার করার মতো কোনো কিছু আসলেও নেই, কারণ যার বিরুদ্ধে যত বড় অভিযোগ না হোক না কেন, তারা সকলে অভিযোগ অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নকারে থাকে ঢাকা ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে মির্জা আব্বাসের মাধ্যমে, তো 16 বছর ঢাকা ব্যাংক কীভাবে চললো, যেখানে হাসিনা বিএনপির সব নেতাকর্মীদের সব কিছু কেড়ে নিয়েছে, মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক কেন কেড়ে নেয়নি? এই প্রশ্নই কিন্তু পিনাকি করেছেন। যাই হোক প্রিয় দর্শক, আপনারা আলোচনা শুনেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে রাজনীতি করলে একটু দুর্নীতি হবে, এটাই স্বাভাবিক। আর যখন এই মির্জা আব্বাসরা ক্ষমতায় ছিল বিগত অনেক আগে, 20 বছর আগে, তখন দুর্নীতি করেছে। রাজনৈতিক নেতা মানে দুর্নীতি, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। যাই হোক প্রিয় দর্শক, তারপরও আলোচনা শুনেছেন, আসলে পিনাকির আলোচনা শুনেছেন। কার আলোচনা বা কার যুক্তিতর্ক এবং কার কথাগুলো আপনার কাছে শক্ত বা যুক্তিসঙ্গত মনে হয়েছে কমেন্ট করবেন।